Prakash from PhD second year, Biological Sciences and Bioengineering Department, IIT Kanpur. And today's lecture will be the fifth lecture on the food production and it will be the sixth lecture of food production. তো লাস্ট দিন আমরা বলেছিলাম যে আজকে আমরা কি করব, বায়ো ফর্টিফিকেশন এবং এসটিপি আর টিস্যু কালচার। তো এখানে বায়ো ফর্টিফিকেশন, এসটিপি এবং টিস্যু কালচার সম্পর্কে খুব বেশি ডিটেলসে বলা নেই, তাই আমরাও খুব বেশি ডিটেলসে যাব না, কিন্তু ওভারঅল জিনিসটার কনসেপ্টটা কি এবং বায়োলজিতে এটা কিভাবে করা হয় এবং এর দ্বারা মানব সমাজ কিভাবে প্রভাবিত হয় বা উপকৃত হচ্ছে তার সম্পর্কে যে প্রাইমারি এলিমেন্টস গুলো জানা উচিত আমাদের, আমরা সেগুলো ডিসকাস করব। এর মধ্যে প্রথমে কি রয়েছে? প্রথমে রয়েছে যে বায়ো ফর্টিফিকেশন। এবার বায়ো ফর্টিফিকেশন সম্পর্কে তোমাদেরকে আমি আগেও একদিন বলেছিলাম যে প্রথমে যাই হোক, বায়ো ফর্টিফিকেশনের সংজ্ঞা দিয়ে শুরু করবো আমরা। বায়ো ফর্টিফিকেশন। তো বায়ো ফর্টিফিকেশন সম্পর্কে কি বলা হয় যে বায়ো ফর্টিফিকেশন হচ্ছে আমরা যে খাদ্য গ্রহণ করি তাকে নিউট্রিশনের পরিপ্রেক্ষিতে আরো উন্নত করা। তো গেল, এটা হচ্ছে গিয়ে বায়ো ফর্টিফিকেশন। তো বায়ো ফর্টিফিকেশন জিনিসটা হচ্ছে গিয়ে আমরা যে জিনিসগুলোকে নর্মালি খাদ্য হিসাবে গ্রহণ করে থাকি সেগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি তার যে নিউট্রিশন হয়, অর্থাৎ আমরা বিভিন্ন খাদ্য থেকে ধরা যাক আমরা লেবু থেকে কি পেয়ে থাকি, বিভিন্ন সাইট্রাস বা লেবু জাতীয় যে খাদ্যগুলো হয়, যে ফলগুলো হয়, সেখান থেকে আমরা কি পেয়ে থাকি? ভিটামিন সি। আবার অন্যদিকে যে দুধ, মাংস, এখান থেকে আমরা পেয়ে থাকি ভাইটামিন ডি। বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ থেকে আমরা কি পাই? বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ থেকে আমরা পেয়ে থাকি বিভিন্ন রকমের মিনারেল নিউট্রিশন, যেমন লোহা, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, এগুলো। পালং শাক থেকে পাওয়া যায় যেমন কি বলে এফি। তো এই যে নিউট্রিশন গুলো, এগুলো কিন্তু আমাদের খুবই দেহের জন্য প্রয়োজনীয়। কিন্তু সমস্যাটা হচ্ছে গিয়ে যে এই যে নিউট্রিশনাল সিকিউরিটি, এটাকে নিউট্রিশনাল সিকিউরিটি বলে, যে সুষম খাদ্যের যে কনসেপ্টটা রয়েছে সেটাতে কিন্তু পৃথিবীর অধিকাংশ দেশই এখনো পর্যন্ত পৌঁছাতে পারে। অর্থাৎ আমি কিরকম ভাবে কথাটা বলতে চাইছি যে যেমন ভারতবর্ষের মতো দেশে অলরেডি সবুজ বিপ্লব হয়ে গেছে। তো ভারতবর্ষ এখন প্রচুর পরিমাণে গম, ধান এবং অন্যান্য যে খাদ্যশস্য গুলো রয়েছে সেগুলো তৈরি করতে সক্ষম। কিন্তু যদি তার সাথে আমরা অন্যান্য জিনিসগুলোকে দেখি, যে এই যে খাদ্যশস্যগুলো রয়েছে, এই খাদ্যশস্যগুলোর প্রবলেমটা কি? তো খাদ্যশস্যর প্রবলেম হচ্ছে গিয়ে এরকম যে প্রথমে দেখা যাক খাদ্যশস্য এর মধ্যে প্রবলেম কি কি রয়েছে। এগুলোর উদাহরণ কি? এগুলোর উদাহরণ হচ্ছে গিয়ে ধান, গম, ভুট্টা, রাই না, জব, বার্লি, এগুলো গেল। তো এই খাদ্যশস্যগুলোর সব থেকে বড় যে অসুবিধাগুলো রয়েছে সেটা হচ্ছে গিয়ে প্রোটিনের ঘাটতি। এই খাদ্যশস্যগুলোতে খুব কম পরিমাণে প্রোটিন পাওয়া যায়। প্রোটিনের ঘাটতি মানে অতটা বেশি প্রোটিন থাকে না। এর জন্য প্রোটিনের ঘাটতি মেটানোর জন্য আমাদের কিন্তু দানা শস্যের সাথে, যদি আমরা স্ট্রিক্টলি ভেজিটেরিয়ান ডায়েট ফলো করি, তাহলে আমাদেরকে ডাল জাতীয় খাদ্য গ্রহণ করতে হবে। যদি আমরা নন ভেজিটেরিয়ান ডায়েট ফলো করি তাহলে কিন্তু তোমাকে মাছ বা মাংস ইত্যাদি খাদ্যের সাথে গ্রহণ করতে হবে। আদারওয়াইজ শুধুমাত্র ধান, গম, জব, বার্লি এগুলো দিয়ে কিন্তু প্রোটিনের ঘাটতি মেটানো সম্ভব হয় না। তো একটা গেল যে প্রোটিনের ঘাটতি। ২ নম্বর কি বলেছে? ২ নম্বর হচ্ছে গিয়ে প্রোটিনের ঘাটতি বলতে গেলে কি বলা হয় যে যেমন ধান, গম, ভুট্টা, এই জিনিসগুলোর কি হয় যে ধান এবং গমে অনেক সময় দেখা যায় যে লাইসিন নামে যে অ্যামাইনো অ্যাসিডটা রয়েছে সেটা কিন্তু খুব কম পরিমাণে পাওয়া যায়। অন্যদিকে ভুট্টাতে এরকম হয় যে সেটাতে ট্রিপ্টোফ্যান কম পরিমাণে পাওয়া যায়। ওকে, তো পার্টিকুলারলি প্রোটিনের ঘাটতি নয়, প্রোটিনের ঘাটতি আমরা বলবো না,
এখানে কি পাওয়া যায়? লাইসিন নেই, নেগেটিভ। ভুট্টাতে কি বললাম? ভুট্টাতে হচ্ছে গিয়ে ট্রিপ্টোফ্যান। ওকে, তো এইভাবে দানা শস্যগুলোতে কিছু কিছু অ্যামাইনো অ্যাসিডের প্রবলেম থাকে, কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড একটু কম পরিমাণে পাওয়া যায়। তো এই হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের দানা শস্যের প্রোটিনের ঘাটতি বলতে যা বোঝানো হয়েছে সেটা। এরপর কি আছে? এরপর আসে হচ্ছে গিয়ে বিভিন্ন ভিটামিনের প্রবলেম, বিভিন্ন ভিটামিনের ঘাটতি। এবার যখনই আমরা ভিটামিন সম্পর্কে, তোমরা আগেও অনেক ছোট ক্লাসে পড়েছো এবং তাদের সোর্স সম্পর্কে তোমাদের একটা ধারণা দেওয়া হয়েছে। যেমন বলা হয় ভিটামিন সি এর সোর্স হচ্ছে গিয়ে যে কোনো কাঁচা শাকসবজি বা ফল। অন্যদিকে ভিটামিন এ এর কি বলা হয়? দেখে বিট, এই ধরনের জিনিসগুলো যে কোনো রকমের হলুদ ফল বা কালার যেগুলো নেচারে পাওয়া যায়, যেমন ব্লুবেরি বা ব্ল্যাকবেরি এগুলো। অন্যদিকে ভিটামিন ই, এগুলো আলাদা আলাদা জায়গায় পাওয়া যায়। ভিটামিন ই, ডি, এক্স, এ এগুলো ফ্যাট সলিউবল, এগুলোকে তুমি অ্যানিমেল সোর্স থেকেও তুমি গ্রহণ করতে পারো। বাট মোদ্দা কথা এখানে, যখনই আমরা ভিটামিন সম্পর্কে কথা বলি বা এর সোর্স সম্পর্কে কথা বলি, কখনো কিন্তু এরকমটা বলা হয় না যে হ্যাঁ, ধানের মধ্যে এই পরিমাণে ভিটামিন রয়েছে, গমের মধ্যে এই পরিমাণে ভিটামিন রয়েছে। তো এখানে কিন্তু একটা প্রবলেম আছে, কি বল? সেটা হচ্ছে গিয়ে যে জিনিসগুলোকে আমরা অ্যাজ এ স্ট্যাপল ফুড বা দানা শস্য হিসাবে গ্রহণ করি, সেগুলোর মধ্যে কিন্তু ভিটামিনের ঘাটতি হয়ে থাকে। তো সেরকমই ধান, গম, ভুট্টা এগুলো কিন্তু অনেক রকমের ভিটামিনের ঘাটতি রয়েছে। শুধুমাত্র এগুলোকে যদি আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি, আমরা ভিটামিনোসিস বা ভিটামিনের ঘাটতিতে ভুগবো। ৩ নম্বর কি রয়েছে? ৩ নম্বর রয়েছে মিনারেল। মিনারেল বা খনিজ লবণ, যেটাকে বলা হয় খনিজ লবণ। ওকে, তো খনিজ লবণের ব্যাপারটা কি? খনিজ লবণের ব্যাপারটা হচ্ছে গিয়ে এই দানা শস্যগুলোতে বিভিন্ন রকমের খনিজেরও ঘাটতি পাওয়া যায়। দানা শস্য, এখানে মনে রাখতে হবে যে দানা শস্য ইজ দ্য প্রোভাইডার অফ স্টার্চ। সবসময় ধান, গম এগুলোকে আমরা এই জন্য খাদ্য হিসাবে গ্রহণ করি কারণ আমাদের শরীরের যে মেইন জ্বালানি, অর্থাৎ মেইন ফুয়েল, সেটা কিন্তু হচ্ছে গিয়ে কার্বোহাইড্রেট। তাই কার্বোহাইড্রেটকে আমাদেরকে খাদ্যের মধ্যে গ্রহণ করতে হয় এবং সব থেকে বেশি পরিমাণে আমরা কার্বোহাইড্রেটই গ্রহণ করে থাকি নর্মাল বেশিরভাগ সময়। তো সেগুলো হচ্ছে পুরো দিনের যে আমাদের জ্বালানি প্রয়োজন, যে পুরো দিনের যে আমাদের ফুয়েল প্রয়োজন, সেটার জন্য কিন্তু কার্বোহাইড্রেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এর জন্য আমরা ধান, গম, ভুট্টা এগুলোকে গ্রহণ করে থাকি, কোনো রকমের অন্যান্য কাজের জন্য এগুলোকে গ্রহণ করি না। ঠিক আছে, এবার ৪ নম্বরটা দেখা যাক। ৪ নম্বরটা হচ্ছে গিয়ে ফাইটেজ বলে একটা এনজাইম থাকে, এটা হচ্ছে স্পেসিফিক্যালি রাইসের জন্য। ওকে, এই ফাইটেজের প্রবলেমটা কি হয়? ফাইটেজ হচ্ছে গিয়ে এক রকমের এনজাইম, যেটা কি করে, যেটা আহ, আমাদের স্টমাকে যায় এবং স্টমাকে গিয়ে এটা কি করে, বিভিন্ন অন্যান্য খাদ্যের সাথে যে পরিমাণ আয়রন আমাদের বডিতে প্রবেশ করে সেটার সাথে গিয়ে বাইন্ড করে নেয়। এবং যখনই এটা এরকম ভাবে অন্যান্য খাদ্যদ্রব্যের সাথে বাইন্ড করে, তখন কি হয়, তখন আয়রনের যে অ্যাবজর্পশন হওয়া উচিত আমাদের ক্ষুদ্রান্তে বা স্মল ইন্টেস্টাইনে, সেটা কিন্তু কমে যায়। অর্থাৎ একে তো ধানে প্রথম কথা আয়রন ডেফিসিয়েন্সি থাকে, এবং সেই ধানগুলোকে আমরা সেই ধানকে যখন আমরা চাল হিসাবে গ্রহণ করি, তার মধ্যে থাকা ফাইটেট কি করে, তার মধ্যে থাকা ফাইটেট গিয়ে আবার অন্যান্য খাদ্যের সাথে যে আয়রন আসছিল সেটার সাথে বাইন্ড করে এবং তাকে ক্ষুদ্রান্ত দ্বারা যে অ্যাবজর্পশন হয় বা যে শোষণ হয় সেটা বন্ধ করে দেয়। তো ফাইটেজের এটা একটা প্রবলেম। এবং গমের সাথে আরেকটা প্রবলেম হচ্ছে গিয়ে গ্লুটেন। এখন এই জিনিসটা অনেকের নাম শুনে থাকবে, গ্লুটেন অ্যাকচুয়ালি এক রকমের প্রোটিন হয়ে থাকে, সেই প্রোটিন গুলো মূলত গম জাতীয় খাদ্যে কিন্তু প্রচুর পরিমাণে থাকে। এবার দেখা গেছে যে এগুলো অনেক বড় প্রোটিন হয় এবং অনেক গ্লুটেন সহ্য করতে পারে না এবং গ্লুটেনের থেকে তাদের অ্যালার্জি বাগেরা হয়ে থাকে। তো এই হচ্ছে গিয়ে নর্মাল দানা শস্য ব্যবহার করার প্রবলেম। কিন্তু এখন আমরা কি জানি? এখন আমরা জানি যে আমাদের কাছে এখন বায়োটেকনোলজি আছে, ফুল জেনেটিক মডিফিকেশন করা সম্ভব। কোথায় কিরকম কিভাবে মডিফিকেশন করতে হবে, কেন মডিফিকেশন করতে হবে, এই জিনিসগুলোকে আমাকে জানতে হবে সবার আগে, এবং সেই আন্দাজ আমরা ধীরে 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 সেটাকে চেঞ্জ করব। তো এই এরকম যে আমরা চেঞ্জ করা হয় সেটার জন্য কি করা হয়, সেটা হচ্ছে গিয়ে নর্মাল যে ধানের ভ্যারাইটি গুলো রয়েছে তাকে ধীরে 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 ক্রস ব্রিডিং বা টিস্যু কালচার বা অন্যান্য যে বায়োটেকনোলজি ট্রান্সক্রিপশন পদ্ধতিগুলো রয়েছে তার দ্বারা নতুন জিন প্রবেশ করিয়ে তাকে এমন ভাবে তৈরি করা হয়
যাতে সেটা আগে যেমন শুধু ধরা যাক কোনো একটা ধান বা গোল্ডেন রাইসের কথা যেটা আমি আগেও বলেছিলাম যে রাইসের কাজ কি? রাইসের কাজ হচ্ছে তোমাকে কার্বোহাইড্রেট প্রদান করা। কিন্তু গোল্ডেন রাইসে কি হবে? গোল্ডেন রাইসের দাবি হচ্ছে গিয়ে এর মধ্যে ভিটামিন এ থাকবে এবং এই গোল্ডেন রাইসকে তুমি যদি খাদ্য হিসাবে গ্রহণ করো তাহলে দেখা যাবে যে তোমার বডিতে আর ভিটামিন এ যদি কোনো যে মানে ইনটেক রয়েছে সেটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে। অর্থাৎ এখানে আমরা ধান খাচ্ছি এবং অ্যাডিশনালি ভিটামিন এও আমাদের বডিতে প্রবেশ করছে। তো এখানে ধানের যে মডিফিকেশন হলো সেটা কিন্তু ধানের যে এই উন্নতি হলো, ধানের যে এই নিউট্রিশনাল ডেভেলপমেন্ট হলো একেই বলে বায়ো ফর্টিফিকেশন। ওকে, এই হচ্ছে গিয়ে বায়ো ফর্টিফিকেশন। এবং বায়ো ফর্টিফিকেশনের মাধ্যমে কি কি তৈরি করা গেছে? এক নম্বর, ফাইটেড ফ্রি রাইস, অর্থাৎ সেই রাইস যেগুলো এফি কে অ্যাবজর্ব করতে বাধা দেবে না। নর্মাল কন্ডিশনে কিন্তু এফি কে অ্যাবজর্ব করতে বাধা দেবে। দুই নাম্বার কি? দুই নাম্বার হচ্ছে গিয়ে গ্লুটেন ফ্রি হুইট। আর বইয়ে একটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা হচ্ছে গিয়ে কি বলেছে? আহ, অধিক পরিমাণে প্রোটিনযুক্ত গমের ভ্যারাইটি অ্যাটলাস 66, হায়ার প্রোটিন হুইট। হায়ার প্রোটিন হুইটের এক্সাম্পল কি বলেছে? অ্যাটলাস 66। তো অ্যাটলাস 66 হচ্ছে গিয়ে একটা এরকম গমের ভ্যারাইটি যেটাতে ন্যাচারালি প্রোটিন বেশি হয়। এখন আমরা কি জানি যে ব্রিডাররা কি করে? ব্রিডাররা এরকম চয়েস করে যে হ্যাঁ আমাকে এমন একটা গমের ভ্যারাইটি তৈরি করতে হবে যার মধ্যে অধিক পরিমাণে প্রোটিন থাকে এবং সেটা ভারতবর্ষে চাষযোগ্য হবে। তাহলে কি করা উচিত? প্রথম কথা, যে ভ্যারাইটিটার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে সেই ভ্যারাইটিটাকে নেব এবং ভারতবর্ষে যেটা চাষ করা সম্ভব এমন একটা ভ্যারাইটিকে নেব এবং এদের মধ্যে আমরা ক্রসিং করাবো এবং ধীরে ধীরে ক্রস করতে করতে, যেটা আগেও করানো হয়েছে, যে নতুন একটা ভ্যারাইটি তৈরি করা হবে যার মধ্যে যেটা ভারতে চাষযোগ্য হবে প্লাস এর মধ্যে অধিক পরিমাণে প্রোটিনও উপস্থিত থাকবে। তো অ্যাটলাস 66টাকে কি হিসাবে ইউজ করা হয়েছিল? প্রোটিন ডোনার হিসাবে, সরি, জিন ডোনার হিসাবে। এটাই হচ্ছে গিয়ে সেই প্যারেন্ট একটা, যেটা ভারতবর্ষে অতটা চাষযোগ্য না হলেও এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এবং এটাকে বায়ো ফর্টিফিকেশনের জন্য ইউজ করা হয়েছে। আর বায়ো ফর্টিফিকেশনের সব থেকে যেটা বড় এক্সাম্পল পাওয়া যায় সেটা হচ্ছে গিয়ে গোল্ডেন রাইস। গেল। তো গোল্ডেন রাইসটাকে আমরা কিছুটা ডিটেইলে পড়বো, যে দেখবো যে হ্যাঁ বায়ো ফর্টিফিকেশনটা বলতে কি হচ্ছে এবং কেন হচ্ছে। তার আগে তোমাদেরকে একটু বলে দেওয়া উচিত যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি। তো অনেক দেখা গেছে যে সাউথ ইস্ট এশিয়া বলতে যেসব জায়গায় ধানের যে গ্রহণযোগ্যতাটা অনেকটা বেশি, এবং সাউথ ইস্ট এশিয়া বলতে গেলে কি কাকে বোঝানো হয়? ভারত, ভারতের সাথে সাথে সেটাও আসবে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা অ্যান্ড অল দ্য আদার রিলেটেড নিয়ার বাই কান্ট্রিজ অর নেইবারিং কান্ট্রিজ, বাংলাদেশ টাইপ। তো এখানে কি হয়? এখানে কিন্তু খাদ্য হিসাবে মেইনলি রাইস গ্রহণ করা হয়। তো দেখা গেছে এদের যে একটা জনসংখ্যা রয়েছে, এই জনসংখ্যার মধ্যে কিন্তু ভিটামিন এর ডেফিসিয়েন্সি প্রচুর পরিমাণে দেখা গেছে। তো তখন অনেক একদল সায়েন্টিস্ট তারা এরকম দাবি করেছিল যে আমরা যদি কোনো রকম ভাবে ধানের মধ্যে ভিটামিন এ তৈরির জিন প্রবেশ করাতে পারি তাহলে কিন্তু সেই ধান গ্রহণ করার পর লোকেদের ভিটামিন এর ডেফিসিয়েন্সিটাকে খুব সহজেই দূর করা সম্ভব হবে। তা এই জিনিসটা শুনতে যতটা অবাক লাগে যে ধান কিভাবে ভিটামিন এ তৈরি করবে, কিন্তু আমরা কিন্তু জানি বায়োলজিক্যালি এটা পসিবল। কিভাবে পসিবল? বায়োটেকনোলজির থ্রু এটা পসিবল। ওকে, তো বায়োটেকনোলজির থ্রু কিভাবে পসিবল সেটা কি একটু আমরা দেখবো। প্রথমে দেখে নিই যে এটা এত ডিপে তোমাদের লাগবে না, তবুও আমি তোমাদেরকে বোঝার জন্য দেখাচ্ছি যে কিভাবে প্রথমে বিটা ক্যারোটিন তৈরি হয়।
বলছে বিটা ক্যারোটিন আইপিপি বলে একটা থাকে, এটার জেরানাইল জেরানাইল ডাইফসফেট, এগুলো হচ্ছে কি এক একটা কেমিক্যাল কম্পাউন্ড। এই জেরানাইল জেরানাইল ডাইফসফেট থেকে ফাইটোইন বলে একটা কম্পাউন্ড তৈরি হয়। কে তৈরি করে? ফাইটোইন সিনথেস। এরপর ফাইটোইন ডিস্যাচুরেজ, ক্যারোটিন ডিস্যাচুরেজ, তারপর লাইকোপিন এবং লাইকোপিন বিটা সাইক্লেস, সেখান থেকে হচ্ছে গিয়ে বিটা ক্যারোটিন। এখানে বলে রাখা ভালো, এই যে লাইকোপিনটা রয়েছে এটা কিন্তু টমেটো লাল কালারের জন্য ডাই। ওকে, তো কি বলা হয়েছে যে আইপিপি, আইপিপি বলতে গেলে এখানে মোস্ট প্রবাবল, যাই হোক, আইপিপি থেকে বিটা ক্যারোটিন তৈরি করতে কি কি এনজাইম প্রয়োজন? চারটে এনজাইম প্রয়োজন। 1, 2, 3, 4। এই চারটে এনজাইম ধানে থাকে না, লেখা আছে রাইস ল্যাক্স দিস এনজাইম। তো রাইসের মধ্যে আইপিপি থেকে বিটা ক্যারোটিন তৈরির জন্য যে এনজাইম গুলো প্রয়োজন হয় চারটে, সেই চারটে এনজাইম থাকে না। এর জন্য রাইস ভিটামিন এ তৈরিতে অতটা এফিসিয়েন্ট নয়। তো সায়েন্টিস্টরা এই প্রবলেমটাকে চেক করবার জন্য কি করলো, এক রকমের হলুদ রঙের ফুল পাওয়া যায়, যেটা নিয়ে হয়তো অনেক ইংরেজি কবিতাও রয়েছে, সেটার নাম হচ্ছে কি ড্যাফোডিল। এবার ড্যাফোডিলে হলুদ রঙের যখন যে ইয়েটা পাওয়া যায়, কি জানি বলে, হলুদ রঙের যে ফুল পাওয়া যায়, সেখান থেকে সায়েন্টিস্টদের একটা ধারণা হয়েছিল যে এর মধ্যে ভিটামিন এ প্রাচুর্য থাকতে পারে। এবং তারা কি করলেন, তারা সেখান থেকে এই যে এই এনজাইম গুলো ছিল যেগুলো ধান ল্যাক করতো, সেই এনজাইমের জিনগুলোকে আলাদা আলাদা জায়গা থেকে গ্রহণ করলো। কোথা থেকে গ্রহণ করলো? একটা করলো ড্যাফোডিল জিন থেকে, ড্যাফোডিল থেকে করলো এই দুটো জিন। আর আরেকটা হচ্ছে গিয়ে ছিল যেখানে বলছে সিঙ্গেল ব্যাকটেরিয়া জিল পারফর্মস বোথ অফ দা ফাংশন। এটা কে করেছে? এটা করেছিল এর উইনিয়া বলে, এর উইনিয়া। আর এটা ড্যাফোডিল জিন। ওকে, ড্যাফোডিল থেকে দুটো জিন নিল, আর ব্যাকটেরিয়া থেকে একটা জিন নিল। এরকম ভাবে তিনটে জিন নিয়ে তারা প্লাস্টিক কি করলো, তারা দেখলো যে সেই জিনগুলোকে যদি আমরা ধানের মধ্যে প্রবেশ করাতে পারি, তাহলে ধানও কি করবে, বিটা ক্যারোটিন প্রডিউস করতে লাগবে, অর্থাৎ ভিটামিন এ তৈরি করতে লাগবে। তো এখানে একটা ছোট মোটো করে দেওয়া আছে, বলা হয়েছে যে জিনস দ্যাট গিভেন দ্য গোল্ডেন রাইস ইটস অ্যাবিলিটি টু মেক বিটা ক্যারোটিন, সেগুলোকে কি করলো, সেগুলোকে সবার আগে ড্যাফোডিল থেকে দুটো জিন নিল, এই ড্যাফোডিল থেকে দুটো জিন নিল, আর এরউইনিয়া বলে যে ব্যাকটেরিয়াটা আছে সেখান থেকে একটা জিন নিল। এগুলোকে কি করলো, এগুলোকে রাখলো আলাদা আলাদা প্লাজমিডে। সেই প্লাজমিড গুলো কোথায় ঢোকালো? অ্যাগ্রোব্যাকটেরিয়ামে। আগেই বলেছি অ্যাগ্রোব্যাকটেরিয়াম ছাড়া কিন্তু এখনো পর্যন্ত অতটা এফিসিয়েন্ট মেথড যেটার দ্বারা আমরা রাইসকে ট্রান্সজেনিক করতে পারবো বের হয়নি। তো যাই হোক, প্রথমে ব্যাকটেরিয়া প্রথমে কি করলো, এই জিনগুলোকে নিয়ে একটা প্লাজমিডে ঢোকালো, সেই প্লাজমিডটা নিয়ে কি করলো, তারপর অ্যাগ্রোব্যাকটেরিয়ামে ঢোকালো। তারপর সেই অ্যাগ্রোব্যাকটেরিয়ামটাকে কি করলো, ধানের যে এমব্রায়ো হয়, অর্থাৎ শস্যের ভিতরে ধানের যে এমব্রায়োটা থাকে, সেটাকে ইনফেক্ট করালো। এবার অ্যাগ্রোব্যাকটেরিয়াম কি? অ্যাগ্রোব্যাকটেরিয়ামকে বলা হয় যে এটা ন্যাচারাল জেনেটিক ইঞ্জিনিয়ার। এরা কি করে, এরা ধানকে ইনফেক্ট করার পর নিজেদের মধ্যেকার যে প্লাজমিডটা আছে সেটা ধানের ডিএনএ তে ঢোকানোর চেষ্টা করে। এবং এর ফলে কি হলো, এই যে জিনগুলো ড্যাফোডিলস এবং এরউইনিয়া, এই জিনগুলো ধীরে ধীরে ধানের মধ্যে প্রবেশ করলো। এবং সেখান থেকে আমরা কি পেলাম, সেখান থেকে আমরা পেলাম এমন একটা ধানের ভ্যারাইটি যেটা ভিটামিন এ তৈরি করতে পারে। এবং ড্যাফোডিলের যে হলুদ কালার ছিল, সেই হলুদ কালারটা কিন্তু এখন আমরা চালের মধ্যেও দেখতে পাচ্ছি। এই ধরনের সোনালী রঙের যে চাল তৈরি হয় তাকে বলা হয় গোল্ডেন রাইস। গোল্ডেন রাইস কিভাবে তৈরি হয়? গোল্ডেন রাইস তৈরি হয় ড্যাফোডিল এবং এরউইনিয়া তিনটে জিন ধানের মধ্যে ট্রান্সজেনিক পদ্ধতিতে ঢুকিয়ে দেওয়ার পর। তো এই হচ্ছে গিয়ে গোল্ডেন রাইস। এবার যে এই গোল্ডেন রাইসটা আছে, বলা হয়েছিল যে সাউথ ইস্ট এশিয়ায় যেহেতু লোকজন প্রচুর পরিমাণে রাইসকে খাদ্য হিসাবে গ্রহণ করে, যদি আমরা গোল্ডেন রাইসকে বাজারজাত করতে পারি, তাহলে কিন্তু দেখা যাবে যে এখানকার লোকজন গোল্ডেন রাইস গ্রহণ করার পর ভিটামিন এর যে ঘাটতিজনিত সমস্যা রয়েছে সেটাকে অনেকটাই চেক করতে সমর্থ হয়েছে। যদিও পরবর্তীকালে দেখা যায় যে আহ, যে পরিমাণ ভিটামিন এ আমাদের প্রয়োজন বডিতে, ভিটা এই কি বলে গোল্ডেন রাইস থেকে সেই পরিমাণে গ্রহণ করা প্রায় সম্ভব হচ্ছে না, এবং সেজন্য গোল্ডেন রাইস থেকে আরো ধীরে ধীরে অনেকটা ডেভেলপ করা হয়। এবং ভারতবর্ষের মতো জায়গায় গোল্ডেন রাইসটা না চলার একটা কারণ হচ্ছে গিয়ে
যে এই যে রাইস রয়েছে, এর মধ্যে ড্যাফোডিলের জিন প্রবেশ করানো হয়েছে ঠিক আছে, কিন্তু এর সাথে সাথে কিন্তু আমরা এর মধ্যে আরেকটা জিনও প্রবেশ এর মধ্যে আরেকটা জিনও প্রবেশ করানো হয়েছে, যেটা কোথা থেকে পাওয়া গেছিল, যেটা পাওয়া গেছিল এরুইনিয়া থেকে। এরুইনিয়া কি একটা ব্যাকটেরিয়া। এবার ব্যাকটেরিয়াজাত জিন থেকে তৈরি খাদ্য কিন্তু এখনো গ্রহণ করতে ভারতীয় লোকেদের সামাজিক একটা প্রেসার থাকে যে হ্যাঁ আমরা কেন ব্যাকটেরিয়ার খাবার খাবো, ওটা আমিষ না নিরামিষ এরকম টাইপের। তো সেখান থেকে এখনো পর্যন্ত গোল্ডেন রাইস কিন্তু ভারতবর্ষে খুব বেশি পপুলার হয়ে ওঠেনি। কিন্তু গোল্ডেন রাইস একটা ভালো এক্সাম্পল কিসের জন্য, বায়ো ফার্টিফিকেশনের জন্য। কিভাবে আমরা ধীরে ধীরে আমাদের যে খাদ্যদ্রব্য গুলোকে আছে সেগুলোকে বায়োলজিক্যালি ইমপ্রুভ করতে পারি। এর কারণটা খুব স্বাভাবিক, কারণ ইন্ডিয়ার মতো দেশে যেখানে সবুজ বিপ্লব ঘটে গেছে এবং প্রচুর পরিমাণে এখন আমরা দানা শস্য তৈরি করতে সমর্থ হচ্ছি, কিন্তু সেই জায়গায় যেমন একটা ফুড সিকিউরিটি বলে যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু অনেকাংশে মেটানো সম্ভব হয়েছে। এবং এখন ভারতবর্ষের যে দ্বিতীয় টার্গেটটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে নিউট্রিশনাল সিকিউরিটি। নিউট্রিশনাল সিকিউরিটির জন্য কিন্তু বায়ো ফর্টিফাইড ফুড একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, এবং মোস্ট প্রবাবলি এর জন্যই এই চ্যাপ্টারটাতে এই পোর্শনটাকে দেওয়া হয়েছে। গেল, এরপর কি রয়েছে? এরপর রয়েছে সিঙ্গেল সেল প্রোটিন, এসসিপি, এক কোষ প্রোটিন সমূহ। কি বলে, এক কোষ না কোষী, এক কোষ প্রোটিন সমূহ। এটাকে কি বলা হয়? এসসিপি। এসসিপি নামটা মনে রাখবে কারণ এটা কিন্তু এখন খুবই গুরুত্বপূর্ণ। এসসিপি কে কি বলা হয়? এসসিপির সংজ্ঞা হচ্ছে গিয়ে খাদ্যযোগ্য, গেল, শুকনো, শুকনো বলতে এখানে ড্রাইড বলা হয়েছে, শুকনো, এবং পরিশ্রুত, পরিশ্রুত বলতে পিউরিফাইড। প্রোটিন সমৃদ্ধ, প্রোটিন সমৃদ্ধ কম্পোনেন্ট, প্রোটিন সমৃদ্ধ এককোষী অণুজীব। গেল, এটাকে বলা হয় সিঙ্গেল সেল প্রোটিন। সিঙ্গেল সেল প্রোটিনের কনসেপ্টটা কি? সিঙ্গেল সেল প্রোটিনের কনসেপ্টটা হচ্ছে গিয়ে যে একটা সময় বলা হয় যে একটা সময় এরকম সিচুয়েশন আসবে যে সময় মানুষের যে খাদ্য এখন আমরা ধান গম এগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করছি, কিন্তু দেখা যাবে যে আধুনিক যুগে কিন্তু সেটাকে খাদ্য হিসেবে গ্রহণ করা সম্ভব হচ্ছে না। এবং আমরা কি বলি, প্রোটিনের জন্য কি করে থাকে, প্রোটিনের জন্য আমরা অ্যানিমেল সোর্সকে খাদ্য হিসাবে গ্রহণ করতে পারি। কিন্তু দেখা যাচ্ছে যে অ্যানিমেল সোর্স যেমন যেগুলো যাদেরকে খাদ্য হিসাবে গ্রহণ করা হয়, যেমন চিকেন হয়ে গেল, কি বলে, মুরগি, হাঁস, অথবা ছাগল, ভেড়া, গরু, যাকেই আমরা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি না কেন, তাদের কিন্তু নিজেদের বৃদ্ধি, তাদের কিন্তু নিজেদেরকেও একটা কারেক্ট ওয়েট অব্দি আসতে হয়, তারপরে তাদেরকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। কিন্তু এই ওয়েট অব্দি আসতেও তাদেরকে কিন্তু দানা শস্য গ্রহণ করতে হয়ে থাকে। অর্থাৎ আমরা যদি একটি ছাগলকে দানা শস্য খাওয়াই, তাহলেই কিন্তু সে আসলে বড় হবে এবং তারপর তাকে খাদ্য হিসেবে গ্রহণ করা যেতে পারে। তো ওভারঅল কনসেপ্টটা হচ্ছে গিয়ে যে অ্যানিমেল সোর্স থেকে আমরা খাদ্য গ্রহণ করছি এবং বলছি যে এটা হচ্ছে গিয়ে এখান থেকে আমরা প্রোটিন বেশি পরিমাণে পাই, সেই অ্যানিমেলটাকেও কিন্তু ওই লেভেল অব্দি আসতে গেলে অ্যাকচুয়ালি একটা ভেজিটেরিয়ান ডায়েট ফলো করতে হয়েছে। ওভারঅল কনসেপ্টটা হচ্ছে গিয়ে যে পদ্ধতিতে এখনো পর্যন্ত আমরা খাদ্য গ্রহণ করে আসছি, বর্ধিত পপুলেশনকে এই পদ্ধতিতে খাওয়ানো কিন্তু প্রচুর পরিমাণে মুশকিল হয়ে যাবে। যে ফুড সেফটির কথা আমরা এখনো বলছি সেই ফুড সেফটি কিন্তু অনেকাংশেই ডাটা ভুল, এটা বোঝা যায়। যেমন এখন আফ্রিকা সহ এশিয়ার অনেক দেশে কিন্তু খাদ্যদ্রব্যের প্রচুর চাহিদা এবং অভাব রয়েছে। মূলত এখানে বলা এই বইটি পড়বার সময় আমি দেখলাম যে 25% হচ্ছে গিয়ে 20% বেশি ক্ষুধা এবং অপুষ্টিজনিত সমস্যায় ভুগছে।
এবং খামারের প্রাণীকে 1 কেজি মাংস উৎপন্ন করতে 3 থেকে 10 কেজি দানা শস্যের প্রয়োজন হয়। তো এখন একে তো জনসংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, কৃষি জমির আয়ও কি বলে পরিমাণ ধীরে ধীরে কমে যাচ্ছে। এমত অবস্থায় কিন্তু খাদ্য যেমন এসসিপি যেটাকে বলা হয় সিঙ্গেল সেল প্রোটিন, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। এই কনসেপ্টটা একটু ফিউচারিস্টিক কনসেপ্ট, কিন্তু আমরা দেখবো যে অ্যাকচুয়ালি জিনিসটা কি। অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে গিয়ে কিছু কিছু ফাঙ্গি অ্যালগি রয়েছে, যেমন হচ্ছে গিয়ে স্পিরুলিনা, ফাঙ্গি, ইস্ট, ব্যাকটেরিয়া, এরা রয়েছে। এরা কি করে, এরা বর্জ্য পদার্থ হয়ে গেল বা খামারের নোংরা জল হয়ে গেল বা আলু বা চাল ধোয়ার পর যে এক্সট্রা জল পড়ে থাকে সেখানে খুব সহজে এরা গ্রো করে। আর শুধু গ্রোই করে না, এরা গ্রো করার সাথে সাথে কি করে, এরা অনেকটা প্রচুর প্রোটিন সমৃদ্ধও হয়। তো সায়েন্টিস্টরা কি করছে, বলছে যে ঠিক আছে, স্পিরুলিনার মতো যে অ্যালগি গুলো রয়েছে সেগুলো তো খুব বাজে কন্ডিশন ও ভালোভাবে গ্রো করে যায়, অর্থাৎ বড় হয়ে যায়। কি করা উচিত, এদেরকে নিয়ে আসো, এদেরকে গ্রো করো, গ্রো করানোর পর এদেরকে পিউরিফাই করো। যখন এই অ্যালগি গুলো পিউরিফাই হয়ে গেল তখন কি করা হচ্ছে, এদেরকে ড্রাই করা হচ্ছে। ড্রাই করবার পর সেটাকে খাদ্য হিসাবে উম, মানে ব্যবহার করা হচ্ছে। তো এখানে আমরা যে খাদ্যগুলোকে গ্রহণ করছি স্পিরুলিনা, ইস্ট, এগুলো কিন্তু প্রত্যেকে এককোষী জীব এবং এদের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন তৈরি হয়। কিভাবে প্রোটিন তৈরি হয় সেটা হচ্ছে একটা বায়োলজিক্যাল ফাংশন, তোমরা জানো প্রোটিন কিভাবে তৈরি হয়। কিন্তু এই যে অণুজীবগুলো রয়েছে এরা কিন্তু খুব অল্প জিনিসপত্রের উপরেই জন্মায় এবং ফার্মেন্টেশন পদ্ধতিতে জন্মায় এবং এরা প্রচুর পরিমাণে প্রোটিন রাখে। প্রচেষ্টা চলছে যে এদেরকে ভবিষ্যতে আমরা খাদ্য হিসাবে যাতে গ্রহণ করতে পারি, কারণ স্পিরুলিনা, ইস্ট, এরা কিন্তু খুব সহজেই অন্যান্য বর্জ্য নালা নর্দমা এবং খামারের জলে খুব প্রচুর পরিমাণে এরা জন্মাতে পারে। তো এদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করা একটা খুবই ফিউচারিস্টিক আইডিয়া হিসেবে নেওয়া যেতে পারে। গেল, এই হচ্ছে গিয়ে সিঙ্গেল সেল প্রোটিন। সিঙ্গেল সেল প্রোটিনের উদাহরণ হিসাবে কি দেওয়া রয়েছে, সিঙ্গেল সেল প্রোটিনের উদাহরণ স্বরূপ এখানে দেওয়া রয়েছে যে এই উদাহরণগুলো যেমন হচ্ছে গিয়ে মিথিওফিলাস, মিথেনোপাইরাস, কি মিথাইলোট্রোপাস। এই নামগুলো মুখস্থ করবে, এই নামগুলো একটু কঠিন কিন্তু অ্যাজ এ এক্সাম্পল হিসেবে জিজ্ঞাসা করতে পারে। স্পিরুলিনার উপর প্রচুর রিসার্চ চলছে, এটা একটা সবুজ শৈবাল। তো যাই হোক, এটা গেল। এবং এরপর যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে টিস্যু কালচার বা কলা পালন। এবং টিস্যু কালচার বা কলা পালন কেন ইম্পর্টেন্ট, তার আগে তোমাদেরকে বুঝতে হবে যে টিস্যু কালচারের কনসেপ্টটা অ্যাকচুয়ালি আসলো কোত্থেকে। তো টিস্যু কালচারের কনসেপ্টটা আসে অনেক পুরনো কনসেপ্ট। সেটা কিভাবে তৈরি হয়, দেখা গেছে, যেটা তোমরাও দেখবে, যে ধরা যাক কোনো একটি গাছ আছে, সেই গাছের এখানে আমরা একে কেটে এখানে যদি আমরা নিজেদের ইচ্ছে মতো অন্যান্য একটা কলম লাগিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেখান থেকে নতুন ফল, ফুল, পাতা সবকিছু তৈরি হয়। অনেক ক্ষেত্রে এখান থেকে যদি দেখা যায় গুটি কলমের সময় এখান থেকে কিন্তু মূলও তৈরি হয়। অর্থাৎ উদ্ভিদের ক্ষেত্রে একটা ছোট্ট তো কি বলা যায়, একটা ছোট্ট অংশ বা একটা ছোট্ট কলম থেকে কিন্তু পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করা সক্ষম। এবং পরবর্তীকালে সায়েন্টিস্টরা এই জিনিসটাকে নিয়ে দেখলেন যে উদ্ভিদের ক্ষেত্রে কেবলমাত্র একটি কোষ থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করা সম্ভব। একে উদ্ভিদের এই ক্ষমতাকে বলে টোটিপটেন্সি। গেল।
তো উদ্ভিদেরা কি করে, উদ্ভিদেরা একটি মাত্র কোষ থেকে পুরো সেল তৈরি করতে সম্ভব হয়। পুরো উদ্ভিদেরা একটি মাত্র কোষ থেকে পুরো উদ্ভিদ তৈরি করতে সম্পূর্ণ সম্ভব হয়, বা এরকম দেখা গেছে যে তারা তৈরি করতে পারে। এবং একে কি বলা হয়, একে বলা হয় টোটিপটেন্সি। তো এবার টোটিপটেন্সি উদ্ভিদে কেন হয় সেটার একটা অন্যরকম কারণ আছে। সেখানে টেলোমারেজ বলে একটা এনজাইমের অনেক ভূমিকা আছে। যে প্রাণীরা ধীরে 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 তাদের যে ক্রোমোজোম আছে সেটা ক্ষয়প্রাপ্ত হয়, এবং উদ্ভিদের ক্ষেত্রে এই ক্ষয়টাকে রিপেয়ার করার জন্য যে এনজাইম প্রয়োজন সেটা উপস্থিত। হোয়াট এভার ইট ইজ, তো উদ্ভিদে দেখা গেছে যে একটি মাত্র কোষ থেকে পুরোটা সেল তৈরি হয়। তো অনেকজন সায়েন্টিস্ট 1950-এর দিকে কি করছিল, তারা একটা মিডিয়া বানালো। এই মিডিয়ার মধ্যে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় সবকিছু রয়েছে, ভিটামিন, মিনারেল, প্রোটিন, দেন কার্বোহাইড্রেট, হরমোন, অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন, দেন কি বলে ইস্ট এক্সট্রাক্ট, অ্যান্টিবায়োটিক, সব যা যা প্রয়োজন হয় উদ্ভিদের বেঁচে থাকার জন্য সেগুলো সবকিছু রয়েছিল। এবং এগুলোতে কি করলো তারা, এগুলোতে তারা ছোট 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 কতগুলো উদ্ভিদের যে ভাজক কলা রয়েছে সব থেকে উদ্ভিদে, যেমন কোনো একটা উদ্ভিদের ক্ষেত্রে সব থেকে উপরের যে যা পোর্শনটা রয়েছে যেটার জন্য অ্যাকচুয়ালি ধীরে 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 বৃদ্ধি পায়, যেটাকে আমরা অগ্রমুকুল বলে থাকি, সেই অংশগুলোকে কেটে পরিষ্কার করে তারা কি করলো, এই কাটা অংশগুলোকে এই মিডিয়ার মধ্যে রেখে দিল, এই পুষ্টি মিডিয়ার মধ্যে। এরপর ধীরে ধীরে দেখা গেল সেই যে কাটা অংশগুলো রেখেছিল সেগুলো মধ্যে কোষ ধীরে ধীরে বিভাজিত হতে শুরু করলো। প্রথমে তো এত ছোট ছোট হিসেবে দেওয়া হয়েছিল, পরবর্তীকালে দেখা গেল যে এরা অনেকটা বড় 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 করে হয়ে গেল। এবং এদের অবশ্যই এদেরকে কন্ট্রোল টেম্পারেচার এবং লাইটে রাখতে হয়েছে। এবং এরপর ধীরে ধীরে দেখা গেল যে এই জিনিসগুলো রয়েছে যেখান থেকে তৈরি হয়, যেটা হচ্ছে গিয়ে বলা হয় যে আনডিফারেন্সিয়েটেড মাস অফ আনডিফারেন্সিয়েটেড মাস অফ সেল ডিউরিং টিস্যু কালচার, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ক্যালাস। ওকে। তো যখন আমরা ছোট ছোট ভাজক কলার অংশগুলোকে পুষ্টি মিডিয়াতে রাখি তখন সেখান থেকে কি হয়, এবং সেই জিনিসগুলো ধীরে 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 কোষ বিভাজন হতে থাকে, এবং ধীরে ধীরে যেহেতু আমরা পুষ্টি মিডিয়াতে রাখছি, যেমন মাইক্রো অর্গানিজম আমরা যদি পুষ্টি মিডিয়ার মধ্যে রাখি অর্থাৎ নিউট্রিশন ব্রথে রাখি, ওরা কি করে, ওরা ধীরে ধীরে সংখ্যায় বৃদ্ধি পায়। উদ্ভিদের ক্ষেত্রেও সেরকমই হচ্ছে, ওরা ধীরে 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 সংখ্যায় বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, এবং বৃদ্ধিপ্রাপ্ত হয়ে কি তৈরি করে, ক্যালাস তৈরি করে। ক্যালাসটি ইংরেজিতে কি লিখলাম, ক্যালাসকে লিখলাম আনডিফারেন্সিয়েটেড মাস অফ সেল। তো আনডিফারেন্সিয়েটেড কথার অর্থটা কি, আনডিফারেন্সিয়েটেড কথার অর্থ হচ্ছে গিয়ে এখানে যে সেলের মাসটা তৈরি হচ্ছে, এখানে অনেক সেল রয়েছে। যে ভাজক কলা আমরা কেটে দিয়েছিলাম সেখান থেকে ধীরে 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 প্রচুর সেল তৈরি হলো, কিন্তু এই সেলগুলো অ্যাকচুয়ালি কি ধরনের সেল, বা এগুলো কি ধরনের টিস্যু, এগুলো কি সিডের টিস্যু, এগুলো কি জাইগোটের টিস্যু, এটা কি পাতার টিস্যু না স্টেমের টিস্যু না রুটের টিস্যু, সেটা কিন্তু বোঝা সম্ভবপর হচ্ছে না। তাদের মধ্যে কিন্তু তুমি ডিফারেন্সিয়েট করতে পারছো না যে এই যে একটা মাস অফ সেল রয়েছে এগুলো আসলে কিরকম টিস্যু হতে যাচ্ছে পরবর্তীতে। একে বলা হয় আনডিফারেন্সিয়েটেড মাস অফ সেল, অর্থাৎ ক্যালাস। এবং অর্থাৎ এখানে কিন্তু বোঝা যায় না যে এই যে সেলগুলো রয়েছে সেগুলো কোন রকম টিস্যুতে পরিণত হবে, একে বলা হয় ক্যালাস। এবং পরবর্তীকালে দেখা যায় এই ক্যালাস থেকে ধীরে ধীরে মূল মূল তৈরি হয়, যাকে তারপর হচ্ছে গিয়ে কাণ্ড তৈরি হয়। কিন্তু ক্যালাস থেকে মূল, কাণ্ড, জাইগোট যে কোনো রকমের জিনিসপত্র ক্যালাস থেকে, মানে দাঁড়াও তোমাদেরকে ভালো করে বলছি, যে ক্যালাস থেকে মূল তৈরি হওয়া সম্ভব, তাতে কি করতে হবে, অক্সিন বেশি, সাইটোকাইনিন কম। এখান থেকে কাণ্ড তৈরি হতে পারে, এটার জন্য অক্সিন কম, সাইটোকাইনিন বেশি। এখান থেকে জাইগোট তৈরি হতে পারে, এটার জন্য কি করতে হয়, এটার জন্য 2,4-D নিতে হয়। এখান থেকে নতুন অর্গান তৈরি হতে পারে। তো ক্যালাস থেকে যে কোনো কিছু তৈরি করা সম্ভব।
এবং এরপর সায়েন্টিস্টরা কি করলো, এইভাবে ক্যালাস গুলো থেকে ধীরে 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 অনেক উদ্ভিদ তৈরি করতে সক্ষম হলো। তো এই টিস্যু কালচার বা কলা পালনের অ্যাকচুয়ালি ফায়দাটা কি? ফায়দাটা হচ্ছে এই, একটা ল্যাবরেটরির মধ্যে একটা মাত্র একটা ল্যাবরেটরির মধ্যে একটা মাত্র এরকম কি বলে কনিক্যাল ফ্লাক্স ইউজ করে তুমি প্রচুর 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 উদ্ভিদ তৈরি করতে পারছো। এখান থেকে ছোট ছোট যে উদ্ভিদগুলো তৈরি হয় সেগুলোকে প্রথমে ল্যাবেই রাখা হয়, তারপর সেগুলোকে ধীরে ধীরে আস্তে আস্তে করে টবের মধ্যে রাখা হয় মাটিতে, এবং তারপর সেগুলোকে বাইরে নিয়ে যাওয়া হয়। আমি আগে যেখানে পড়তাম, অর্থাৎ বিএসসি তে, ইউভিকেবিতে, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, সেখানে ওরা কোনো একটা ফুলের টিস্যু কালচার করতো, আমি নামটা অ্যাকচুয়ালি ভুলে গেছি, এবং সেগুলো মূলত ফ্রান্সে রপ্তানি করা হতো। এর কারণ ছিল হচ্ছে কি, ওই সময় ভ্যালেন্টাইন্স ডে সময় সেখানে ওই ফুলটা অ্যাকচুয়ালি পাওয়া যেত না, কিন্তু ইন্ডিয়াতে ওরা কি করতো, যে ধীরে 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 এরকম একটা টিস্যু কালচার করে সেই গাছগুলোকে তৈরি করতো এবং সেখান থেকে ফুল ফোটাতো। এই হচ্ছে গিয়ে ওভারঅল টিস্যু কালচার। এবং টিস্যু কালচারের জন্য কি সম্ভব, আমরা যে কিছুক্ষণ আগে এই ডিসকাস করছিলাম যে অ্যাগ্রোব্যাকটেরিয়াম দিয়ে জাইগোটটাকে, অর্থাৎ আমরা যে এমব্রায়োটা রয়েছে সেটাকে ইনফেক্টেড করাবো। তো এখানে যে এমব্রায়োটা ইনফেক্টেড হলো, সেই ইনফেক্টেড এমব্রায়োটাকে তুমি যদি সোজা মাটিতে গিয়ে পুঁতে দাও, তাহলে হয়তো এরকম সুন্দর গাছ তৈরি হবে না। তো যখন আমরা কোনো কোন মলিকুলার বায়োলজির থ্রু কোনো একটা ট্রান্সপ্ল্যান্টকে ধীরে ধীরে করে সেখান থেকে নতুন গাছ তৈরি করি, তখন কিন্তু আমরা টিস্যু কালচারের হেল্প নিই। অর্থাৎ টিস্যু কালচার হচ্ছে গিয়ে সেই টেকনিক যার দ্বারা অ্যাকচুয়ালি আমরা এই বায়ো ফর্টিফিকেশন বাগেরা, ট্রান্সজেনিক বাগেরা সবকিছু অ্যাকচুয়ালি তৈরি করে থাকছি। তো টিস্যু কালচারে কিছু কিছু ইম্পর্টেন্ট টার্মিনোলজি রয়েছে, সেই টার্মিনোলজি গুলি যদি আমরা জানি তাহলে টিস্যু কালচার জিনিসটাকে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। এর মধ্যে প্রথম একটা রয়েছে এক্সপ্ল্যান্ট। এক্সপ্ল্যান্ট জিনিসটা কি? এক্সপ্ল্যান্ট হচ্ছে গিয়ে উদ্ভিদের সেই অংশ যা টিস্যু টিস্যু কালচার মিডিয়াতে কালচার মিডিয়াতে গ্রো করানো হয়। অর্থাৎ ধরা যাক তুমি একটি পাতার কেটে নিয়ে এসে টিস্যু কালচারে গ্রো করাচ্ছ, তাহলে যে পাতার যে অংশটা তুমি কেটে নিয়ে এসেছিলে সেটাই হচ্ছে গিয়ে এক্সপ্ল্যান্ট। অর্থাৎ যে পোর্শনটা থেকে নতুন করে উদ্ভিদ আবার তৈরি হয় সেটাই হচ্ছে গিয়ে এক্সপ্ল্যান্ট। ওকে, এক্সপ্ল্যান্টের পর আছে টোটিপটেন্সি। টোটিপটেন্সি তোমাদেরকে বুঝিয়েছি। এবার একটা কথা আছে, সেটা হচ্ছে গিয়ে সোমা ক্লোন। ওকে, সোমা ক্লোন। তো সোমা ক্লোনের ব্যাপারটা কি? এখানে হচ্ছে গিয়ে ক্লোন মানে, ক্লোন কথাটার অর্থটা কি? ক্লোন কথাটার অর্থ হচ্ছে গিয়ে জেনেটিক্যালি সেম। গেল? জেনেটিক্যালি সেম, অর্থাৎ এদের মধ্যে জিনোটাইপের কোনো চেঞ্জ হবে না। আর সোমা বলতে গেলে কি বোঝানো হচ্ছে গিয়ে, সোমাটিক। সোমাটিক মানে হচ্ছে গিয়ে আদার দেন জার্ম সেল, অন্যান্য সেলকে বলা হয় সোমাটিক সেল। জনন কোষ ছাড়া যে কোনো সেলকে বা কি বলা হয়, দেহকোষ বলে। ওই দেহকোষেরই ইংরেজি নাম হচ্ছে গিয়ে সোমাটিক সেল। এবং সোমাটিক সেল কেন বলা হচ্ছে, একে সোমাটিক ক্লোন কেন বলা হচ্ছে, কারণ টিস্যু কালচারে যে নতুন গাছ আমরা তৈরি করছি কনিক্যাল ফ্লাক্সে, বা সেটা কিন্তু জেনেটিক্যালি নিজের প্যারেন্টস এর মতোই হয়। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু কোনো মিওসিস হচ্ছে না। যেমন দুটো গাছের মধ্যে যদি আমরা ক্রস করাই, তাহলে কি হবে, প্রথম প্রজন্মে বি এর এসে গেল, এখানে কিন্তু একটা জেনেটিক চেঞ্জ ঘটতে হবে। কিন্তু যখন আমরা টিস্যু কালচার করি, টিস্যু কালচারে কি দেখা যায়, টিস্যু কালচারে দেখা গেল কোনো একটি উদ্ভিদ রয়েছে যার জেনোটাইপকে বিবি বলা হচ্ছে, এর থেকে একটা যদি আমরা পাতা নিই, সেই পাতারও জেনোটাইপ এটাই থাকবে। সেই পাতা থেকে যদি আমরা হাজারখানা গাছ তৈরি করি, সবগুলো গাছেরই জেনোটাইপ সেম হবে। কারণ কি? কারণ এক্ষেত্রে কোনো মিওসিস হয় না, শুধুমাত্র মাইটোসিস পদ্ধতিতেই একটা জীবের অংশ থেকে নতুন জীব, পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি। এবং এর জন্য একটা এক্সপ্ল্যান্ট থেকে বা যে এতগুলো গাছ তৈরি হলো, এই গাছগুলোর জিনোটাইপ কি? এই গাছগুলোর জিনোটাইপ হচ্ছে কি সেম, প্রত্যেকে সেম হয়। এর জন্য এদেরকে কি বলা হয়, সোমাক্লোন। অর্থাৎ টিস্যু কালচার করে, ভালো জায়গায় লেখা যাক, সোমাক্লোন এর অর্থ টিস্যু কালচার
করে আমরা যে নতুন উদ্ভিদ বা অন্য ক্ষেত্রে অর্গানিজম লিখতে পারো উদ্ভিদ পাই, তারা প্রত্যেকে জেনেটিক্যালি জিনোটাইপ গতভাবে জেনেটিক্যালি সেম হয়। এদেরকে বলে সোমা ক্লোন। গেল? তো এদেরকে বলা হয় সোমা ক্লোন। এবং টিস্যু কালচারের সব থেকে যেটা এর পরে যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে রিমুভাল অফ ভাইরাস। ওকে, রিমুভাল অফ ভাইরাস। তো টিস্যু কালচারকে বলা হয় অনেক জায়গাতেই, তুমি দেখবে পরবর্তীকালেও যখন টিস্যু কালচার করবে প্রায় অনেক সময়ই শুনবে যে না, কোনো একটা উদ্ভিদের অংশ থেকে ভাইরাসকে রিমুভ করতে তোমার টিস্যু কালচার ইউজ করা হয়। তো ভাইরাসের প্রয়োজনীয়তাটা কি এবং ভাইরাস কেন রিমুভ করা হয় সেটা একটু দেখবো। এবার বলা হচ্ছে যে কোনো একটা উদ্ভিদে ভাইরাস আছে কি নেই। ধরা যাক যেমন টোবাকোর একটা লিফ নেওয়া হলো, এর মধ্যে কি থাকতে পারে, টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস। এবার টোবাকো মোজাইক ভাইরাসের উপস্থিতি কোনো একটা প্ল্যান্ট আদৌ টোবাকো মোজাইক ভাইরাস দ্বারা ইনফেক্টেড অর ইনফেক্টেড নয়, সেটা কিন্তু বুঝতে পারা খুব কঠিন। ওকে, এবং এই টোবাকো মোজাইক ভাইরাস কি কি বলা হয় যে কোনো একটা প্ল্যান্ট ম্যাটেরিয়াল থেকে ভাইরাসকে কিন্তু আলাদা করা খুব কঠিন, অর্থাৎ একবার ভাইরাস যদি প্রবেশ করা যায় সেটা সম্পূর্ণ নিষ্কাশন প্রায় অসম্ভব। তো নর্মাল পদ্ধতিতে কিন্তু আমরা কোনো ভাইরাস এফেক্টেড প্ল্যান্ট থেকে সহজে, দেখা যায় কোনো একটা ভাইরাস এফেক্টেড প্ল্যান্ট রয়েছে কিন্তু সেটার বাকি যে ক্যারেক্টারিস্টিক্স গুলো রয়েছে সেটা খুব ভালো, তো ভাইরাসটাকে সরাতে হবে। এর জন্য কি করা হয়, এর জন্য এর যে অগ্রমুকুল রয়েছে সেটাকে নিয়ে টিস্যু কালচার করা হয়। এবং টিস্যু কালচার করলে পরে দেখা গেছে যে অনেক সময় এই ভাইরাস চলে যায়। এই ভাইরাস কেন চলে যায়, কারণ প্রথম কথা আমরা ভাজক কলা সম্পর্কে যখন বলি, ভাজক কলার সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এটা খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি বিভাজিত হয়। অর্থাৎ ধরা যাক এই একটা সেল আছে, এই সেলটা দেখে আরেকটা বা এরকম সেল অনেকগুলো সেল তৈরি করতে কিন্তু ভাজক কলার বেশিক্ষণ সময় লাগে না। তো এবার কি দেখা গেছে যে দেখা যাক এই ভাজক কলাটায় কিছু কিছু ভাইরাস আছে, অন্য কালিতে ইউজ করি। হুম, ধরা যাক এরকম এরকম ভাইরাস রয়েছে। এবার ভাইরাস কি করে, ভাইরাস নিজেও বিভাজিত হয়। একটা ভাইরাস থেকে দুটো ভাইরাস হয়, দুটো ভাইরাস থেকে আরো 4টে 5টে 50খানা, যত মানে যত এক একজনের শক্তি সেই আন্দাজ ভাইরাস প্রডিউস হবে। কিন্তু ভাজক কলা এত তাড়াতাড়ি বিভাজিত হয় যে সেটা ভাইরাসের বিভাজনের থেকেও ফাস্ট। এর জন্য কি হয়, ধরা যাক এখানে 4খানা ভাইরাস আছে এবং এই ভাজক কলা যখন বিভাজিত হয়ে এরকম 8-6খানা কোষ তৈরি করলো ততক্ষণ অবধি ভাইরাস কিন্তু বিভাজিতই হয়নি। তো কটা ছেলে ভাইরাস থাকবে, ধরা যাক একটা একটা করে গেলেও 4টে কোষে ভাইরাস রয়েছে, 2টি কোষ কিন্তু ভাইরাস ফ্রি। অর্থাৎ ভাইরাসের তুলনাতেও ভাজক কলা তাড়াতাড়ি কোষ বিভাজিত হয় বলে যখন আমরা টিস্যু কালচার করি তখন টিস্যু কালচারের থ্রু আমরা এমন ভাইরাস যুক্ত এক্সপ্ল্যান্ট ইউজ করেও ফ্রি এক্সপ্ল্যান্ট ভাইরাস ফ্রি এক্সপ্ল্যান্ট তৈরি করা সম্ভব। আর এই যে ভাইরাস যুক্ত পার্ট গুলো রয়েছে এগুলোকে বিভিন্ন রকমের টেস্টিং করে আলাদা করা সম্ভব। তো অনেক জায়গাতে যদি বলা হয় যে কিভাবে টিস্যু কালচার কেন করা হয়, যে ভাইরাসের নিষ্কাশন বা ভাইরাসের রিমুভাল ফ্রম দ্য এক্সপ্ল্যান্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন ফর হুইচ টিস্যু কালচার ইজ বিং ইউজ। ওকে, টিস্যু কালচারটাকে ভাইরাসটাকে সরানোর জন্যই মূলত ইউজ করা হয়। এরপর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে যেটা তোমাদের লাস্ট, অর্থাৎ এই চ্যাপ্টারের লাস্ট, সেটা হচ্ছে গিয়ে প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্টের সংজ্ঞাটা মনে রাখবে কারণ খুব ইম্পর্টেন্ট, এবং আমি তোমাদেরকে এখন বলছি প্রোটোপ্লাস্ট কি। প্রোটোপ্লাস্ট হচ্ছে গিয়ে কোষ প্রাচীর বিহীন কোষ, উদ্ভিদের কোষ প্রাচীর বিহীন উদ্ভিদ কোষ। ওকে, একে কি বলা হয়, একে বলা হয় প্রোটোপ্লাস্ট। ওকে, এবার প্রোটোপ্লাস্ট কেন চাই, প্রোটোপ্লাস্ট কোথা থেকে তৈরি হয়, কোথা থেকে এলো এবং এর কি কি জিনিস থাকে সেটা একটু বোঝানো হোক।
তো এটা ধরা যাক একটা প্ল্যান্ট সেল। প্রোটোপ্লাস্টের উপর আমাকেও এখন পিএইচডি তে কাজ করতে হয়। তো আমি যেরকমটা দেখেছি সেই আন্দাজ তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। ধরা যাক এটা হচ্ছে প্ল্যান্ট সেল। এখানে কিছু মাইটোকন্ড্রিয়া, কিছু ক্লোরোপ্লাস্ট বগেরা রয়েছে, হোয়াটএভার। তো এটা হচ্ছে উদ্ভিদ সেল। এর বাইরে যেটা রয়েছে এটা হচ্ছে কোষক প্রাচীর। কোষক প্রাচীর কি কি দিয়ে জিনিস দিয়ে তৈরি হয়? সেলুলোজ, হেমিসেলুলোজ, অ্যারাবিনোজ, গ্যালাক্টোমান্নান, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পেকটেট। তো হোয়াট এভার ইট ইজ, যদি এই কোষক প্রাচীরটাকে এমন এনজাইম দ্বারা বা উৎসেচক দেওয়া হয় যার মধ্যে সেলুলোজ, হেমিসেলুলেজ এগুলো থাকে, যেমন সেলুলেজ, হেমিসেলুলেজ এগুলো উপস্থিত রয়েছে। তো সেলুলেজ, হেমিসেলুলেজ কি করবে? এই কোষক প্রাচীরটাকে ধীরে ধীরে ক্ষয় করবে, এবং এই ধীরে ধীরে হওয়ার ফলে কি হবে, যে উদ্ভিদের যে আগে অনেক সময় কিন্তু তোমরা দেখবে কি বলা হয় যে কোষক প্রাচীরের একটা অন্যতম কাজ কি? কোষক প্রাচীরের একটা অন্যতম কাজ হচ্ছে গিয়ে উদ্ভিদের কোষকে তার আকৃতি দেওয়া। এবার কোষ প্রাচীর যখন নেই তখন ও কি হয়, উদ্ভিদের কোষগুলো, এটা ধরা যাক সেল মেমব্রেন বা কোষ পর্দা, এবং একটা এরকম হয়ে যায়, দেখতে অনেকটা অ্যানিমেল সেলের মতো হয়ে যায় কোষক প্রাচীরের অবর্তমানে। এই যে এই কোষক প্রাচীর বিহীন জিনিসগুলো তৈরি হয় একে বলা হয় প্রোটোপ্লাস্ট। এবং প্রোটোপ্লাস্টের গুরুত্বপূর্ণ ভূমিকা কি? এই যে প্রোটোপ্লাস্টটা রয়েছে, এরকম দুটো প্রোটোপ্লাস্ট নেওয়া যাক। ওকে, তো এদের মধ্যে ধরা যাক এটা এটা একটা আলাদা উদ্ভিদ থেকে পাওয়া, এটা একটা আলাদা উদ্ভিদ থেকে পাওয়া, দুটো আলাদা আলাদা উদ্ভিদ থেকে পাওয়া গেছে এরকম। এবং এদের মধ্যে কি করা হয়, একটা টিইজি বলে একটা কেমিক্যাল রয়েছে, সেটা দেওয়া হয়। সেটা কি করে, সেটা কি কোষের যে মেমব্রেনটা রয়েছে সেটাকে কিছুটা ক্ষয়প্রাপ্ত হয়। এর ফলে কি হয়, এর ফলে দুটো আলাদা আলাদা সেল, উদ্ভিদ থেকে আসা প্রোটোপ্লাস্ট, ওরা কি করে, ওরা একত্রিত হয়ে যায় এবং একসাথে দুটো নিউক্লিয়াস তৈরি করে। একে বলা হয় সোমাটিক হাইব্রিডাইজেশন। সোমাটিক হাইব্রিডাইজেশন। সোমাটিক কেন আবার বলছি, এটা কিন্তু কোনো জনন কোষ থেকে উৎপন্ন নয়, এটা নর্মাল দেহকোষ থেকেই টিস্যু কালচারের মাধ্যমে তৈরি করা হয়েছে। এর জন্য বারবার সোমাটিক সোমাটিক কথাটি বলা হয়েছে। যদি জনন কোষ থেকে আসতো তাহলে অবশ্যই গ্যামেটিক বা জাইগোটিক এই কথা দুটো তুমি শুনতে পারতে। এখানে দেহকোষ থেকে তৈরি হচ্ছে বলে এদেরকে বলা হয় সোমাটিক হাইব্রিড। গেল? তো একে বলা হয় সোমাটিক হাইব্রিড। তো সোমাটিক হাইব্রিড এবং সোমাটিক হাইব্রিডাইজেশনের সংজ্ঞা কি? সোমাটিক হাইব্রিড এবং সোমাটিক হাইব্রিডাইজেশনের সংজ্ঞা, যে দুটো প্রোটোপ্লাস্ট, দুটোর বেশিও হতে পারে, যাই হোক দুটো প্রোটোপ্লাস্টের ফিউশনে যে কোষ তৈরি হয় তাকে বলে সোমাটিক হাইব্রিড। গেল? এই হচ্ছে গিয়ে সোমাটিক হাইব্রিড কেন করা হয়, এটাও ওই কারণে করা হয় যে ধরা যাক একটা গাজর প্লাস ধান, এদের দুজনের আলাদা আলাদা প্রোটোপ্লাস্ট এরা গ্রহণ করে এবং চেষ্টা করে যে এদের দুজনের মধ্যে ক্রস করানোর, এবং দেখা গেছে যে এরকম উদ্ভিদ তৈরি করা সক্ষম, যার মধ্যে যা রাইসের মতো দেখতে হবে কিন্তু এর মধ্যে গাজরেরও অনেক রকম প্রপার্টি থাকবে। তো এই প্রোটোপ্লাস্ট ফিউশন, সোমাটিক হাইব্রিডাইজেশন, এগুলো হচ্ছে গিয়ে উদ্ভিদের উন্নতি করা বা তাদের যে ডেভেলপ করা বা তাদের যে ব্রিডিং প্রসিডিওর রয়েছে সেটাকে ডেভেলপ করার এক একটা প্রসিডিওর। কারণ সবসময় একটা উদ্ভিদের পরাগরেণু গিয়ে আর একটা উদ্ভিদে ফেলবো, সেই উদ্ভিদ তারপর ফল দেবে, সেই ফল নিয়ে আমি মাটিতে পুঁতবো, সেখান থেকে 4 মাস পরে গাছ হবে, তারপর হচ্ছে গিয়ে আমার সাইন্টিফিক অ্যানালিসিস, নট অলওয়েজ পসিবল, সবসময় সম্ভব হয় না। এর জন্য নতুন নতুন পদ্ধতি যেমন সোমাটিক হাইব্রিডাইজেশন, প্রোটোপ্লাস্ট ফিউশন এগুলোকে ব্যবহার করা হয়। তো ফুড এনহান্সমেন্টে এই ছিল লাস্ট পোর্শন, এবং এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। বলতে গেলে মলিকুলার বায়োলজির যে অ্যাপ্লিকেশন পোর্শনটা রয়েছে, যে মডার্ন বায়োলজির যে অ্যাপ্লিকেশন প্রসেসটা রয়েছে, যে বায়োটেকনোলজিক্যাল